জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়, সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের সময়সীমা শেষ দিন ছিল আজ। ডাকা হয়নি অধিবেশন। সরকার বলছে সংবিধানে এই পরিষদের কোনো অস্তিত্ব নেই, আগে সংবিধান সংশোধন করতে হবে। অন্যদিকে বিরোধী জোট বলছে গণভোটে জনগণ রায় দিয়েছে, তাই সংবিধান সংস্কার পরিষদ গঠন করতেই হবে, না হলে তারা রাজপথে আন্দোলনে যাবে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা, দেশে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসা শিক্ষা। সরকার বলছে এগুলোকে সমন্বয় করে একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থার দিকে এগোনো হবে, এমনটাই ভাবা হচ্ছে। প্রাথমিক স্কুলের ভর্তিতে লটারি পদ্ধতি যে থাকছে না, তারও একটি ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী। অর্থাৎ একদিকে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর ভবিষ্যৎ, অন্যদিকে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার। দুটি বড় প্রশ্ন এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রশ্ন হচ্ছে, সংবিধান সংস্কারের সঠিক পথ কোনটি? গণভোটের ম্যান্ডেট কি অবহেলিত হচ্ছে, নাকি সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণই একমাত্র পথ? আর শিক্ষা ব্যবস্থায় সমন্বয় বাস্তবে কতটা সম্ভব, কিভাবে সম্ভব, এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন 3 জন অতিথি। আমি শুরুতেই আমার হাতের ডান দিক থেকে পরিচয় করিয়ে দিতে চাই। এস এম জাহাঙ্গীর হোসেন এমপি, ঢাকা 18 আসনের সংসদ সদস্য, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। তারপরে আছেন কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন এমপি, ঢাকা 16 আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য। আপনাদের 3 জনকেই স্বাগত আজকের রাজনীতির আলোচনায়। আমরা একটু শিক্ষার দিকটাতেই শুরুতে যেতে চাই, কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনের কাছে। আপনি নিজেও এডুকেশন করার অফিসার ছিলেন এবং এই এডুকেশন নিয়ে আপনার লম্বা সময়ের কাজ। একই সঙ্গে আপনাদের দিক থেকে, অর্থাৎ বিরোধী দলের দিক থেকে আজ প্রশ্নোত্তর পর্বে এই বিষয়গুলো উত্থাপন হয়েছে। তারপর আমরা শিক্ষামন্ত্রীর কাছ থেকে এই কথাগুলো শুনলাম, অর্থাৎ নতুন সিদ্ধান্তের যে কথাগুলো শুনলাম। তার মধ্যে যেমন সমন্বিত শিক্ষার যেটি কথা বলা হচ্ছে, বহু বছর ধরে এই নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক ধরনের সাজেশন দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষা ব্যবস্থা তারপরও ঘুরে ফিরে অন্য কোনো না কোনো দিকে ছিল এবং আরও বেশি নতুন ডালপালা মেলেছে। সেই জায়গা থেকে একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে এবং একটি পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। কেমন হতে পারে, আপনাদের সাজেশনগুলো কী কী হবে? ধন্যবাদ। আসলে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বহু ধারায় বিভক্ত। আমরা জানি আমাদের জাতীয় পাঠ্যক্রম একটা আছে, ন্যাশনাল কারিকুলাম, ইংলিশ মিডিয়াম আছে, আমরা ব্রিটিশ কারিকুলাম যেটাকে বলি বা ক্যামব্রিজ ফলো করি। তারপরে আলিয়া মাদ্রাসা আছে, মোটা দাগে আলিয়া মাদ্রাসা আছে, এবং কওমি মাদ্রাসা আছে, কওমি শিক্ষা ব্যবস্থা আছে। তো একজন অভিভাবক যখন তার সন্তানকে কোথায় ভর্তি করাবে এই চিন্তা করে, অনেক অভিভাবক আছে, হয়তো অনেকে আছে শুরু থেকে মাইন্ড সেট আপ করে রাখে যে আমি এই করব, কিন্তু অনেক অভিভাবককে দেখা গেছে তারা দ্বিধাদ্বন্দ্বে ভোগে। দ্বিধাদ্বন্দ্বে ভোগার কারণটা হচ্ছে আমাদের সাধারণ শিক্ষা, যেটা জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী যে শিক্ষাটা, সেটা বিগত 15-20 বছরে সেখান থেকে ধর্মীয় মূল্যবোধটাকে মোটামুটি বিদায় করা হয়েছে, যার ফলে আমাদের সমাজে এই শিক্ষা ব্যবস্থা থেকে যে শিক্ষার্থীরা বের হচ্ছে, যে যুবকরা বা যে তরুণ তরুণীরা বের হচ্ছে, তারা নৈতিক অবক্ষয়ের দিকে খুব সহজেই পা বাড়িয়ে থাকে। এটা নিয়ে অভিভাবকদের অনেক দুশ্চিন্তা এটা থেকে, যারা তাদের সন্তানকে নতুন করে কোথাও ভর্তি করানোর চিন্তা করে, তারা চিন্তা করে যে না, একটু ধর্মীয় শিক্ষা পাবে এরকম জায়গায় তারা দেয়। ধর্মীয় শিক্ষার পেতে হলে যেতে হবে আলিয়া মাদ্রাসায়। তো আলিয়া মাদ্রাসার একটা এখন পর্যন্ত যদিও অনেকটাই সমন্বিতর কাছাকাছি চলে গেছে, কিন্তু সেখানেও যে জাতীয় পাঠ্যক্রমের যে সাধারণ বিষয়গুলো পড়ানো হয়, ইংলিশ, অঙ্ক, বিজ্ঞান, এগুলোর হয়তো উপযুক্ত শিক্ষকের অভাবে বা পরিবেশের অভাবে ঠিক ওইভাবে তারা দক্ষতা অর্জন করতে পারে না সাধারণভাবে। যদিও ইদানিংকালে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাদ্রাসার শিক্ষার্থীরা অনেক ভালো করছে, বা এখন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে নেতৃত্ব দিচ্ছে তাদের অনেকেই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসা।
আর কওমি শিক্ষা ব্যবস্থাকে অতীতে বিভিন্ন সময়ে কিছুটা হলেও মেইন স্ট্রিমের সঙ্গে আনার চেষ্টা করা হয়েছে, সেখানেও কিছু পরিবর্তন এসছে। একসময় বাংলা, ইংরেজি, অঙ্ক ওরা এগুলোকে জেনারেল সাবজেক্ট এগুলো পড়ানোই হতো না, শুধুমাত্র ওই তাদের যে কওমি নিসাবের ভারতের দেওবন্দ থেকে যে পাঠ্যক্রমটা সেটা অনুসরণ করত। তো সেখানেও কিছুটা হলেও ইদানিং অনেকটা আধুনিকায়ন হয়েছে, কিন্তু সরকারের কোনো নিয়ন্ত্রণ এই ব্যবস্থার উপরে নেই। তারা কোনো অবস্থাতেই এখানে সরকারি হস্তক্ষেপ, সরকারি অনুদান এটা তারা নিতে চায় না, অনুদানও নিতে চায় না, সরকারি স্বীকৃতিও চায় না। সম্ভবত সরকারি স্বীকৃতি নিতে গেলে সরকারের হস্তক্ষেপ হবে, এটা এই সরকার বা সেই সরকার না, সাধারণভাবে। এই জন্য তারা বরাবরই এটাকে অ্যাভয়েড করে চলে। এখন এই প্রেক্ষাপটে সমন্বিত শিক্ষা ব্যবস্থা বলতে একটা বাজারে কিছু কিছু প্রাইভেট প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে, সেটা হলো তারা এই জেনারেল এডুকেশনও দেয়, আবার আরবিও পড়ায়, ইসলামিয়াতও পড়ায়, আবার এই করে তারা এটা না হাই স্কুল না মাদ্রাসা, এইভাবে বেশ কিছু প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো এগুলোর প্রতি মানুষের খুব আগ্রহ। আমরা একটা জিনিস অনেকে হয়তো জানি যাদের গ্রামের সঙ্গে কানেকশান আছে, কারণ গ্রামে প্রচুর মাদ্রাসার সৃষ্টি হয়েছে এবং ঢাকা শহরেও গলিতে গলিতে মাদ্রাসার সৃষ্টি হয়েছে। কিন্ডারগার্টেন স্কুলও আছে, কিন্তু ইদানিংকালে কিন্ডারগার্টেন স্কুলের চেয়ে মাদ্রাসার পরিমাণটা বেশি এবং অভিভাবকরা সেখানে বাচ্চাদেরকে ভর্তি করাচ্ছে। 4, 5, 6 পর্যন্ত পড়ার পর তারা হয়তো আবার ইয়াতে নিয়ে যাচ্ছে, আমাদের জাতীয় পাঠ্যক্রমে নিয়ে যাচ্ছে। তো এটার একটা মার্কেট চাহিদা আছে সমন্বিত যে শিক্ষা ব্যবস্থার। সমন্বিত বলতে হয়তো জেনারেল সাবজেক্টের পাশাপাশি, যেমন স্কুলের সিলেবাসে ধর্মীয় শিক্ষা আরেকটু বেশি করা, মাদ্রাসার মধ্যে সাধারণ শিক্ষার প্রতি আরেকটু বেশি গুরুত্ব দেওয়া। এখন এগুলো সবগুলো মার্জ করে একটা সিস্টেম করা যাবে কিনা এটা খুব ডিফিকাল্ট হবে। মাদ্রাসার মানে এরকম করতে পারে যে ধর্মীয় শিক্ষা তো থাকতেই হবে আমাদের, যেখানে আমাদের বৃহত্তর জনগোষ্ঠী আমাদের মুসলমান এবং এখানে আলেম তৈরি করার প্রয়োজন আছে, আমাদের সামাজিক প্রয়োজনই আছে হয়তোবা। তো এগুলো একেবারে সমন্বিত করা যাবে কিনা আমি জানি না, তবে এটা যদি সদিচ্ছা আমরা শুনেছি, আমি বলছিলাম আলোচনা হয়েছে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী, আমরা অনেকে আশাবাদী তার ব্যাপারে। তার যে এর আগের দফায় যে তিনি ছিলেন সেখানে তার পারফরমেন্স ভালো ছিল। তো যদি কিছু করতে পারে ভালো, এটার জন্য এটা করতে হবে, ন্যাশনাল এডুকেশন পলিসি নির্ধারণ করতে হবে। আমাদের আরেকটা দিক হলো, আমাদের এই ভারত বিভাগের পর থেকে পাকিস্তান পিরিয়ডে এবং বাংলাদেশ হওয়ার পর অনেকগুলো শিক্ষা কমিশন হয়েছে, কিন্তু কোনোটারই পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয় নাই, যে কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা চলতেছে খণ্ডিত আকারে, ওই পরিপত্র জারি করেই হচ্ছে। যে কোনো একটা কমিশনের সুপারিশ যদি পরিপূর্ণ বাস্তবায়ন হতো, তাহলে হয়তো এই শিক্ষা ব্যবস্থার চরিত্রটা বোঝা যেত। যে কারণে পরিপূর্ণ বাস্তবায়ন না হওয়ার কারণে শিক্ষা ব্যবস্থাটা আমাদের ঠিক ন্যাশনাল উদ্ভূত এই অবস্থায় আপনার কাছ থেকে যদি আমি মোটা দাগে বলি, সেটি হচ্ছে যে মানে বিষয়টা সহজ হবে না, একটা চ্যালেঞ্জিং জায়গা আছে। সহজ হবে না, এখানে একটা সামারি ভাবে বলা যায়, যেমন অনেক জায়গায় আমি বলি যে আমাদের সামগ্রিকভাবে গ্রামগঞ্জের সে শিক্ষা ব্যবস্থা স্যাররা ভালো বলতে পারবেন, যে বাইরের কলেজগুলো থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসে তাদের পারফরমেন্স কিন্তু খুবই পোর, আমরা যতটুকু জানি। তো সব কিছু মিলিয়ে কিছু অদক্ষ এবং মানে হয়তো ফ্ল্যাট কমেন্ট হয়ে যাবে আমার, কিছু অদক্ষ লোক তৈরি হচ্ছে, কিছু অসৎ লোকও তৈরি হচ্ছে এই বর্তমান শিক্ষা ব্যবস্থা দিয়ে ন্যাশনাল পারপাস সার্ভ করতেছে। জি, কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, আপনাকে ধন্যবাদ। আমি যেতে চাই কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে, আমরা পরে সরকার পক্ষের কাছে আসছি। সিনারিওটা আপনি বলবেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ে যে কোনো এডুকেশনই আপনার কাছ পর্যন্ত সবশেষ আসছে, পরিস্থিতিটা কি এবং এখন যে প্ল্যানটা করা হচ্ছে এটা কিভাবে করলে ইনক্লুসিভ হবে? আপনাকে ধন্যবাদ। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমার সহ আলোচক চমৎকারভাবে অনেকগুলো বিষয় ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে যে লাস্ট শব্দটা তিনি বলেছেন অদক্ষ এবং অসৎ, এই দুইটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড এই প্রেক্ষিতে আলোচনা করার প্রয়োজন আছে। আপনি দেখেন, আমি একদম শেষ পর্যায়ে থেকে আপনি যেখানে বললেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আমরা যখন ছাত্র ছিলাম তখন যে পরিমাণ স্টুডেন্ট পাশ করে ভর্তি হতে পারতো না, একটা বড় অংশ পাশ করে ভর্তি হতে পারতো না, আর এখন একটা অতি ক্ষুদ্র অংশ পাশ করে, কখনো 10% নিচে নেমে আসে, যে আমরা আসলে যে পাশ করলো সেই যেন ভর্তি হতে পারলো, বাছাই করার সুযোগটা আসলে সেভাবে থাকছে না। মানে কম বাছাই করতে পারছি, কিন্তু
মানে পাশ করলেই বাছাই প্রশ্ন, অধিকাংশ স্টুডেন্টই ফেল করছে। তো এই যে আপনি যদি একটা লম্বা ছাত্র একটা দীর্ঘ তালিকা যদি ফেল করে তাদের মানে অনার্স পরীক্ষা মানে ভর্তি পরীক্ষায়, তাহলে এটা মিন করে যে এর আগের যে এডুকেশনগুলো হচ্ছে সেই এডুকেশনগুলো কিন্তু প্রপারলি হচ্ছে না। এখন এই প্রশ্ন তো আমাদের করতেই হবে, এবং এই প্রশ্নটা যেটা মানে এখন করা হচ্ছে এটা খুবই সময়োপযোগী প্রশ্ন। কিন্তু এটা কীভাবে করবেন? বাংলাদেশ তো গত 54 বছরে আরও আগেও যদি আমরা ধরি, কলোনিয়াল শাসন থেকে কিন্তু আমরা এভাবে মানে স্ক্যাটার্ড এডুকেশন সিস্টেমটা চালু করে আছি। এটা শুধুমাত্র পাকিস্তান শাসন আমল বা বাংলাদেশ শাসন আমল, কলোনিয়াল আমল থেকে এটা করা হচ্ছে। ওই সময় ওদের মূল টার্গেট ছিল শুধুমাত্র ধরেন আপনি ইংরেজি শিক্ষা শিক্ষিত করে কিছু সিভিল সার্ভেন্ট তৈরি করা। তো এখন মানে আমরা যেটাকে ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট ভাবতাম বা ব্রিটিশ সিভিল সার্ভেন্টের আদল যেটা হয়েছে, কিন্তু এখন যেটা আমাদের তো দেখতে পাচ্ছি যে আমরা যখন এই যে অবস্থায় স্ক্যাটার্ড যে শিক্ষা ব্যবস্থা চালু করলাম, সেখানে ক্ষেত্রে আমরা যে 3টা মানে সেক্টরের কথা বলা হলো, 3টা সেক্টর আমরা সবাই জানি, কিন্তু 3টা সেক্টরের সবচেয়ে বড় প্রবলেম হলো 2010-এর যে এডুকেশন পলিসি আমাদের তৈরি করা হয়েছে, সেটা আমি লম্বা সময় ধরে পড়াচ্ছি যেহেতু আমি পাবলিক পলিসি পড়াই। তো এডুকেশন পলিসিতেও কিন্তু আমরা সেটাকে ইন্টিগ্রেটেড করতে পারিনি, যেটা নিয়ে আজকে আলাপ হচ্ছে আর কি। আমরা ওই আলাদা আলাদা করে কিন্তু রেখে দিয়েছি, প্রত্যেকটা উইং আমাদের আছে এবং থাকবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা উইং থেকে যে আউটকাম আসে, এই আউটকামগুলো আসলে একই রকম না। তো সেই জায়গা থেকে দীর্ঘ সময় ধরে আমরা বলে আসছিলাম যে আমাদের ইন্টিগ্রেটেড এডুকেশন দরকার, কিন্তু এখন এটা কিভাবে করবেন? আমাদের তো ডিমান্ডটা এরকম না। সোসাইটি ডিভাইডেড, এবং সোসাইটি এটা বড় চ্যালেঞ্জ হলো সোসাইটি ডিভাইডেড। কোনো একটা বড় অংশ তারা চায় মাদ্রাসা এডুকেশন যেভাবে আছে এভাবে থাকুক, আবার একটা বড় অংশ আছে যারা বাঙালি কালচার এবং অন্যান্য বিষয়গুলো চায়, তারা চায় যে আমাদের যে বাংলা মিডিয়াম এডুকেশন যেভাবে আছে এভাবে থাকুক। আবার যারা একটু আধা এলিট অথবা পুরো এলিট, তারা চায় ইংলিশ মিডিয়াম এইটা থাকুক, যেন তাদের ছেলেমেয়েরা বিদেশে যেতে পারে। আবার ইংলিশ ভার্সনও তো আছে। ভার্সনটা একদম আননেসেসারি, মানে এটা প্রয়োজনই না। এটা একদমই আসলে প্রচণ্ড মানে বাচ্চাদের চাপ দেওয়া, আরও অনেক মানে চাপাচাপি আছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে আপনি দেখেন 3টা এডুকেশন সিস্টেম থেকে আপনি মানে 12 বছর পরে যেই প্রোডাক্টটা পাচ্ছেন, মানে এডুকেশন দিয়ে তো আমি একটা প্রোডাক্ট তৈরি করছি, আসলে হিউম্যান ক্যাপিটাল তৈরি করছি, আমরা স্কিল জনশক্তি তৈরি করছি। কিন্তু 3টা স্কিলেই জনশক্তি 3 রকম রিফ্লেকশন দিচ্ছে। এখন আমি জাতি গঠন করবো কী করে? জাতি গঠন করার জন্য আমাকে হয়তো ডাইভার্সিটি থাকবে, কিন্তু ডাইভার্সিটিটা তো হওয়ার আগে একটা মৌলিক ভিত্তি থাকতে হবে। এই ভিত্তিটা আসলে সেভাবে হচ্ছে না। আমরা আমাদের মতো করে তৈরি করছি সবাইকে, যার সেক্টরে। আর একটা বড় ব্যাপার হলো যেটা আতিফ ভাই বললেন খুব ইম্পর্টেন্টলি, সেটা হলো যে পরিমাণ মানে ইনফর্মাল স্কুল তৈরি হয়েছে দেশে, এবং মাদ্রাসা স্কুল, ইভেন কিছু কিছু কলেজেও মানে তারা কী জানে পড়ায়, বলে যে একাদশ শ্রেণী পর্যন্ত আছে, আসলে কেউ না, অন্য একটা স্কুল থেকে রেজিস্ট্রেশন করায়, সেখান থেকে পরীক্ষা দেয়, 9-10 থেকে শুরু হয়, আর সে মাঝখানে ভাড়া খাটে। এইভাবে এরকম শত স্কুল হবে, একটা দুইটা না, শত এই কিন্ডারগার্টেন কাম স্কুল। এগুলো যদি অ্যাটলিস্ট আমার যেটা মনে হয় আর কি, আপনি যদি বড় মোটা দাগে আমরা বসি, আমাদের মধ্যে আলোচনা একটা সংস্কৃতি তৈরি হয়েছে, বিশেষ করে জুলাই সনদ আলোচনা প্রেক্ষাপটে আমি বলছি, এটা যদিও এটা বাস্তবায়নে আপনি হয়তো পরে আলোচনা করবেন, কিন্তু একটা সংস্কৃতি তৈরি হয়েছে। সেই সংস্কৃতির কারণে মানুষ কিন্তু এটা চায় এখন যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ইন্টিগ্রিটি আসুক। আর এখন এইবার যারা এই সংসদে আছে বা রাজনৈতিক ব্যবস্থা আছে, তারা প্রায় কাছাকাছি শক্তির, মানে তাদের চিন্তা চেতনাগুলো কিছুটা কাছাকাছি আছে। সেই জায়গা থেকে আমি বলছি এটা খুব কঠিন কিছু হবে না, যে যদি আলাপ করা হয় যে আমরা আসলে স্পেশালাইজেশনটা দিতে পারি, ধর্মীয় স্পেশালাইজেশন। আপনি ধরেন আমাদের বাঙালি কালচার এবং এসব বিষয়ে একটা স্পেশালাইজেশন একসময় যেতে পারে, আবার বা স্পেসিফিক কিছু রিকমেন্ডেশন থাকতে পারে। আবার আপনি ইংলিশ মিডিয়াম যেন বাচ্চারা ইচ্ছা করলে ইংরেজি পড়তে পারে, বিদেশে গিয়ে পড়তে পারে, সেটার জন্য একটা মানে একই উইং থেকে এই ডাইভার্সিটিগুলো যে কীভাবে এনশিওর করা যায়, সেটা যদি আমরা করতে পারতাম, যে একটা উইং থাকবে কিন্তু একটু ডাইভার্সিটি থাকবে, আমরা যেন চুজ করতে পারি একটা পর্যায়ে যে আমি বিদেশে চলে যাব, আমি কিন্তু এই লাইনে চলে গেলাম, বা আমি ইমাম সাহেব হব বা মুফতি সাহেব হব, আমি এই লাইনে চলে গেলাম। তো এরকম কিছু করা যায় কিনা, মানে এটা এখনই সবার সাথে আলাপ করে, যে যত স্টেক আছে, এটার জন্য বড় চ্যালেঞ্জ হলো স্টেকগুলো যারা আছে, স্টেক হোল্ডার যারা আছেন, তাদের সাথে সরকারকে বসতে হবে। আগের মতো করে হুইমসিক্যালি কোনো কিছু ইম্পোজ করা যাবে না। ইম্পোজ করার কারণে কিন্তু কখনোই আমরা কোনো পলিসি ওন করি না। বিশেষ করে এই শিক্ষানীতির মতো একটা নীতি কিন্তু আমরা এই 54 বছরও করতে পারলাম না, এবং 2010-এ যেটা করলাম সেটাও তো কেউ ওন করলো না এবং ইমপ্লিমেন্ট করতে পারলাম না ঠিকমতো। সেটা যদি আমরা এই জায়গা থেকে পরিবর্তন করতে চাই, আমার কাছে মনে হচ্ছে খুব সিরিয়াসলি আমাদের দেখতে হবে স্টেক হোল্ডারদের সাথে বসা। সরকারের উচিত প্রথমত স্টেক হোল্ডারদের সাথে কথা বলা, তাদেরকে যদি কনভিন্স করা যায়, তাদেরকে বলা উচিত যে আপনারা আসলে কী চান বলুন।
আপনারা কি জানেন, এখন আপনি দেখেন প্রচুর মাদ্রাসা স্টুডেন্ট কিন্তু ইউনিভার্সিটি পড়ছে, সুতরাং তারাও কিন্তু, এবং আমি কয়েকদিন আগে NTRC-তে গেলাম একটা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের সিলেবাস তৈরির ব্যাপারে। তো ওই যে তারা বেসরকারি কলেজগুলোতে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল নিয়োগ দেবে, সেখানে দেখলাম মাদ্রাসা ইসলামিক স্টাডিজ এসব বিষয়ে তামিরুল মিল্লাত সহ আরও কিছু বড় বড় মাদ্রাসার প্রিন্সিপালরাও আছেন, এবং তাদের কথাবার্তা শুনে মনে হলো ওনারাও কিন্তু মানে এই যে আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে কিন্তু অ্যাডজাস্ট করে ফেলেছেন, কারণ তারাও অনেকেই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। তো তারা একভাবে ওনারা মৌলানা হয়েছেন, আবার ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন, সে কারণে ওনারা যখন প্রেজেন্টেশনটা করেন ওনারা কিন্তু কম্প্রোমাইজে আসার মতো পরিস্থিতিতে আছে। তো এই জন্য আমি বলছি যে সকল স্টেক হোল্ডার আছেন মাদ্রাসার ক্ষেত্রে, যে সকল স্টেক হোল্ডার আছেন ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে, ইংলিশ স্কুলগুলোর ক্ষেত্রে, ভার্সন বলছি না আমি, এবং আমরা যারা বাংলা ভার্সনের বা বাংলা ভার্সন বলবো না, বাংলা মিডিয়াম স্কুলের ক্ষেত্রে স্টেক হোল্ডার আছি, তাদেরকে নেতৃস্থানীয়দেরকে একসাথে বসিয়ে আলাপ করলে কিন্তু আমরা টেবিলে একটা পর্যায়ে একটা জায়গায় যেতে পারবো যে না, মোটামুটি একটা ডাইভার্সিটি সহ একটা ইন্টিগ্রেশন। আর এটা মনে করার কিছু নেই যে গত সরকারের মতো একদিনেই সব কিছু শেষ হয়ে যাবে। আমরা একটু চেষ্টা করি, কিছুটা আনার চেষ্টা করি। গত সরকার যেমন একটা প্যাকেজ আমার উপরে ফেলে দিয়ে চলে গেল, রেফারেন্ডামের প্যাকেজ, একটা সংস্কার প্যাকেজ, এটা না করে ধীরে ধীরে জাতিটাকে আগানোর জন্য প্রক্রিয়া যদি না, এই সরকার যদি মনে করে আজকে আমি বাংলাদেশে টোটাল এডুকেশন সিস্টেম চেঞ্জ করে ফেলবো না, এটা যদি মনে না করে, তাহলে আমরা মনে হয় একটু আগাতে পারবো। প্রফেসর মাহবুবুর রহমান, আপনাকে ধন্যবাদ। আসতে চাই এস এম জাহাঙ্গীর হোসেনের কাছে। পরিস্থিতিটাও আপনি শুনলেন, সাজেশনগুলোও শুনলেন, অ্যান্ড ইটস আ ভেরি বিগ থিং সামনে যেটা আসতে যাচ্ছে। এই পরিস্থিতিতে, এবং এটাকে যদি আমরা এক কথায় বলি যে পুরো গোজামিল দেওয়া একটা শিক্ষা ব্যবস্থার এমন একটা অবস্থায় আমরা আছি, এই জায়গায় একটা নতুন ইনিশিয়েটিভ কিভাবে এটাকে আপনারা অ্যাচিভ করতে চান? ধন্যবাদ আপনাকে। আমি দুইজন আলোচকের কথা শুনলাম, আসলে ওনারা যেভাবে বলেছে বা যেটা বলেছে এটা তো আসলে বাস্তব। আমাদের এখানে যা হয়েছে, অতীতে যা হয়েছে, বিশেষ করে মাহবুব সাহেব যেটা বললেন যে অতীতে সরকারগুলো কী চেয়েছে, সরকারগুলো তো এডুকেশনের জায়গায় থাক, ওটা তো তারা চায়নি। তারা চেয়েছে যে তাদের একটা ক্রেডিট কীভাবে নেওয়া যায়, এই ক্রেডিট নিতে গিয়ে তারা এডুকেশনটা একদম ধ্বংস করে ফেলেছে। এখন সেটা সম্মিলিত, সেটা মাদ্রাসায় হোক, সেটা ইংলিশ মিডিয়ামে হোক, আর সেটা বাংলা মিডিয়ামে হোক। তা ওরা যেমন তৎকালীন ফেসিবাদী প্রধানমন্ত্রী নিজে সংসদে নিজে বলেছে এই সমস্ত কথাগুলো, যে না আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে, পাশ করলেই হয়েছে, বা তাদের কি জানলো শিখলো সেই ব্যাপারে তাদের কিছু জানার নাই। এখন ধরেন একটা এডুকেশনকে গত 17 বছরে যেই জায়গায় নিয়ে গিয়েছে, আপনি যে কথাটা বললেন লাস্ট, যে এই জায়গা থেকে আমাদের ব্যাক করতে অনেক টাইম লাগবে, আমাদের সম্মিলিত একটা প্রচেষ্টা লাগবে। সম্মিলিত শিক্ষা ব্যবস্থা যেমন আমরা সবাই মিলে যেমন সম্মিলিত শিক্ষা ব্যবস্থা তিনটাকে আপনি সমন্বয় করতেছেন, এবং সম্মিলিত প্রচেষ্টাটা লাগবে। এখানে আমরা একা করব বা বিরোধী দল একা করব ওরকম কিছু না। আমরা নিশ্চয়ই যে জিনিসটা অনেক আমাদের মূলত হলো, আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছিলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর সেই শিক্ষা ব্যবস্থা যদি ঠিক থাকে, শিক্ষা যদি আমি না হই, আমি হয়তো একটা সার্টিফিকেট পেলাম, সেই সার্টিফিকেটটা যদি আমার কার্যকরী না হয়, তাহলে আমার শিক্ষা নিয়ে আমার লাভটা কী? সেই শিক্ষা তো আমার নিজেরও কোনো কাজে লাগতেছে না, দেশের জন্য কোনো কাজে লাগতেছে না। কাজেই আমাকে সেইভাবে এগিয়ে যেতে হবে। এখন ধরেন আমরা যেমন শিক্ষার ভিত্তিটা, মাহবুব সাহেব যেটা বললেন, শিক্ষার কিন্তু ভিত্তিটা হচ্ছে না। সেই ভিত্তিটা তৈরি করার জন্য আমাদের যা দরকার, আমাদের সকলের সম্মিলিতভাবে সেই কাজটা করতে হবে। ধরেন আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করেছি, আমাদের বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম এবং মাদ্রাসা শিক্ষা, যেটা কারণ এখন এখানে বাংলা মিডিয়াম যারা পড়ছে, তারা আমাদের এখানে যারা মধ্যবিত্ত করে সন্তান যারা আছে, তারা বাংলা মিডিয়ামে লেখাপড়া করে তারা বিদেশে যেতে চায়। যখন বিদেশে যেতে চায় তখন তো তাদের এখানে ইংলিশের দরকার হয়। আমরা দেখেছি ছোটোবেলায় আমাদের বাপ দাদারা যারা লেখাপড়া করেছে বা আমাদের সিনিয়ররা যারা লেখাপড়া করেছে, তারা হয়তো বাংলা মিডিয়ামে পড়লেও তারা কিন্তু লেখাপড়ার তার সেই বৃত্তিটা ছিল। তো এখনও যাতে একটা বয়স্ক মানুষের সাথে আপনি যখন কথা বলেন, হয়তো তিনি একসময় অনলি মেট্রিক পাস করেছে, বাট তার কথাবার্তা, তার লেখাপড়া, তার ইংলিশের তার দক্ষতা অনেক ভালো ছিল বা ভালো তারা করেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যারা লেখাপড়া করতেছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, যেটা দুটো পাবলিক ইউনিভার্সিটি, আগে কিন্তু যখন অ্যাডমিশন টেস্ট হইতো, স্যার যেটা বলছে যে বাহিরের স্টুডেন্টরা কিন্তু বেশি এখানে চান্স পেত। আমার যেটা ধারণা, আমি যদি ভুল না করি, যে বাইরে বলতে ঢাকা সিটির বাইরে, আউট অফ কান্ট্রি, জেলা, তো জেলাগুলোর ছেলেমেয়েরা কিন্তু সেখানে বেশি চান্স পেত। এবং এখানে আমি নিজেও যখন পরীক্ষা দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখনও দেখেছি যে এক একটা মার্কিং সামান্য 0.25 জন্য বা 0.10 জন্য একজন ছাত্র অনেক দূরে চলে যায়, সে আর ভর্তি হতে পারে না। তো সেই ব্যবস্থাটা ছিল, এবং মানুষের ভিতরে মেধা ছিল। সেই মেধা থাকার কারণে কিন্তু আমরা যেই সেক্টরেই পড়ি, বাংলা মিডিয়াম পড়ি, ইংলিশ মিডিয়াম পড়ি, আর মাদ্রাসা শিক্ষায় পড়ি, তো সেটা কিন্তু তাদের নিজেরও কাজে লাগতো, দেশের জন্য কাজে লাগতো। এখন ধরেন এই যে আমাদের বিভিন্ন, আমরা লেখাপড়া শেষ করে যে সমস্ত চাকরি বাকরির ক্ষেত্রে যখন আমরা ইন্টারভিউতে যাই, বা আমাদের পাবলিক সার্ভিস যে BCS যে পরীক্ষাগুলো হচ্ছে, সেখানে কিন্তু দেখা গেলো আপনার 1.5 লাখ 2 লাখ মানুষ পরীক্ষা দিচ্ছে, আপনার পাশ করে কতজন, সেভাবে কিন্তু হইতেছে না। তো যার কারণে আমাদের মূল
মূল ভিত্তিটা শিক্ষাটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং শিক্ষার জায়গাটাকে যদি আমরা অটুট রাখতে চাই তাহলে আমাদের যে অতীতে যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা থেকে আমাদের ফিরে আনতে হবে। হ্যাঁ, ফিরে আনতে হলে কীভাবে আনতে হবে, কতটুকু আনতে হবে। আর আপনি যেটা বললেন সেটা একদিনে হবে না। তো একদিনে না হলে সেটা আমাদের সাথে সবার সাথে আলোচনা করে সবার জন্য যেটা মঙ্গলকর সেরকম একটা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আসতে হবে। আর এখন দেখা গেল অনেকে আমরা ধর্মীয় শিক্ষার ভিতরে আমরা একটু ঝুঁকে গেছি মানে কি, এটা পজিটিভলি ঝুঁকছি। কারণ আমরা যেহেতু মুসলমানের সন্তান, ধরুন আমার দুটা বাচ্চা, তো আমার ছোট বাচ্চাটাকে কিন্তু আমি ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি, কিন্তু সে কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ার পরে কিন্তু কোরআনে হাফেজা হয়েছে এবং সে কিন্তু ইসলামী শিক্ষাও শিক্ষিত হচ্ছে এবং সেই এখনও ইংলিশ মিডিয়ামে পড়ছে। তাই আমাদের ভিতরে এই যে দ্বীনি চিন্তাটা যে আসছে, এই দ্বীনি চিন্তা থেকে আমরা এখন বাংলা মিডিয়ামে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে এবং দ্বীনি শিক্ষার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো এটা কিন্তু এই সবগুলোকে যে আমাদের সমন্বয় করতে হয়, তাহলে স্বাভাবিকভাবেই পরিবার থেকে যে শিক্ষাটা আমাদের পাওয়া দরকার সেটাও আমাদের দিতে হবে। রাষ্ট্র বা সরকার রাষ্ট্র আমাদেরকে যেটা দিবে সেটাকে আমাদের ওন করতে হবে এবং সেই জায়গায় যে পজিটিভলি যদি আমরা করতে পারি, সবাই মিলে যদি করতে পারি। এবং ওই যে শিক্ষা কমিশন যে আজ পর্যন্ত আমাদের যে শিক্ষা কমিশনের যে কার্যকরী ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলো হয়নি। আমরা যদি অতীতে যা হয়েছে, ধরেন এক সরকার এক একভাবে চিন্তা করেছে, এই গত 17 বছরে যেভাবে চিন্তা হয়েছে, আমরা সেই চিন্তা চেতনা যদি না থাকি, আমরা যদি একটা পজিটিভ চিন্তা নিয়ে সবাই মিলে এগিয়ে যাই, তাহলে আমার মনে হয় এটা পরিবর্তন করা সম্ভব এবং ভালো কিছু হবে। আচ্ছা, আজকের আলোচনা থেকে আমি যেটা দেখলাম যে এখানে আলোচনায় এসছে যে ইংলিশ মিডিয়ামকে, শিক্ষামন্ত্রী স্পেসিফিকলি এই কথাটাও বলেছেন যে ইংলিশ মিডিয়ামকে তিনি ন্যাশনাল কারিকুলামের মধ্যে সমন্বিত করার একটা চেষ্টা করবেন। সো সেই জায়গায় ইংলিশ মিডিয়ামেরও তো আপনি নিশ্চয়ই জানেন যে ইংলিশ মিডিয়ামেরও অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন কেউ অস্ট্রেলিয়ান স্টাইল, কেউ ইউরোপিয়ান স্টাইল, কেউ আমেরিকান স্টাইল এবং টার্কিশ স্টাইল, অনেক রকমের স্টাইলের পড়াশোনা আছে। সো এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের ন্যাশনাল কারিকুলামকে এটার সমন্বিত করতে যাওয়াটা তো একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, সেটা যেখানে হচ্ছে আপনার আগাগোড়া কিছুই মিল নাই, সেই জায়গায় আপনি আসলে কিভাবে এটাকে করবেন? হ্যাঁ, এটা এডুকেশনটা তো এক একটা দেশে, আপনি যে কথাগুলো বললেন, এক একটা দেশের এক এক রকম এডুকেশন সিস্টেমটা ভিন্ন। তো সেই সিস্টেমটা যদি ভিন্ন হয়, আমরা যদি সেটা একটা বিন্দুতে নিয়ে আসতে পারি, হয়তো দেখা গেলো আমরা ধরেন এটা যে এই বছরই হয়ে যাবে, মানে আমরা যদি এখন একটা নীতিমালা করি, সেই নীতিমালা যদি আমরা আগামী জানুয়ারি থেকে আমরা কার্যকরী করতে চাই, হয়তো সেই জানুয়ারি থেকে কার্যকরী হবে না। কিন্তু আমরা কথা হলো, আমরা যদি চেষ্টা করি যে হয়তো একটু টাইম নিয়ে, ধরেন 1 বছর 2 বছর, যে পরবর্তীতে এখন থেকে যে এডুকেশনটা শুরু হচ্ছে, এই নীতিমালা আমরা কার্যকরী করব 2 বছর পরে বা 3 বছর পরে, 5 বছর পরে আসতে হবে। কিন্তু কথা হলো সেটা আমি একদিনে, কিন্তু আমার ধারণা যেটা, কারণ এটা নিয়ে আমি এখনো চিন্তা করিনি, এটা উনি যেটা বলেছেন যে এটা তার মাথায় নিশ্চয়ই চিন্তা আছে। আর বাতেন ভাই বলেছেন যে এখন যে শিক্ষামন্ত্রী, ইনি ওনার ব্যাপারে একটা পজিটিভ চিন্তা চেতনা আছে, মানুষের ধারণা আছে, একটা পজিটিভ ধারণা আছে যে এডুকেশন নিয়ে উনি অনেক কাজ করে, এখনও করতেছেন। তো এটা যদি আমরা সবাই মিলে যদি আমরা যে মনে করি যে আমাদের এটা করা দরকার, কিন্তু সেটা টাইম লাগবে, এটা ডে ওয়ানে হয়ে যাবে না, সেটা টাইম নিয়ে যদি আমরা করি, আমার মনে হয় সেটা সম্ভব হবে না মানে কিছু না। হয়তো কিছু জায়গায় বিভক্তি আসবে বা কিছু জায়গায় বিপত্তি আসবে, বাট সেটাকে কনজিউম করা, যেটা বলছিলেন যে কোনো কিছু চাপিয়ে না করবেন না, এটা তো শিওর সেটা হওয়ার উচিত না। আমি জানি না কি হবে, বাট সেটা হওয়া উচিত না কোনোভাবে। ধন্যবাদ। আমাদের শিক্ষা ব্যবস্থায় সবসময় কিন্তু এটা হয়েছে যে চাপায় দেওয়া হচ্ছে। আপনি গত 17 বছর যেটা দেখলেন, আমরা কিন্তু অনেক পরিবর্তন দেখেছি, একদম রিমার্কেবল পরিবর্তন, কিন্তু পরিবর্তনগুলো স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে হয় নাই, যে কারণে আপনি দেখেন সবার কাছে কিন্তু ব্যবস্থাটা অনেকের কাছে হাস্যকর হয়ে গেছে। আগের রাতে শিক্ষক কনফিউজ যে কি পড়াবে কি পড়াবে না, পরীক্ষা কি আসবে। এবং একটা পর্যায়ে করোনাকালীন সময়ে দেখা গেল যে মানে সবচেয়ে যেটা আমাদের বাচ্চা কাচ্চা আছে, মানে দেখা গেল যে অধিকাংশ সময়ই পরীক্ষার দিন রাত্রে সবার কাছে প্রশ্ন আছে, আগে তো সবার কাছে কি জানি প্রশ্ন না থাকুক, প্রশ্ন আছে উত্তর আছে। ধরেন আপনার তো আগে স্টেক হোল্ডার ছিল একজনই, ওয়ান ম্যান আর্মি, অন্য কেউ তো ছিল না। এখন সেই পরিস্থিতি চেঞ্জ হয়েছে, আর সবার সাথে আলোচনা করে সবকিছু হবে। কারণ আগে তো সেই জবাবদিহিতাটা ছিল না, কোনোভাবে কোনো জায়গায় জবাবদিহিতাটা ছিল না। কর্নেল আব্দুল বাতেন, একটা জিনিস, যেমন এখানে আরেকটা সিদ্ধান্তের কথাও আমরা যেটা জানতে পারছি, ইঙ্গিতটা পেলাম, সেটা হচ্ছে 2027 সাল থেকে যে প্রাথমিকে ভর্তির লটারির যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হয়তোবা থাকছে না। আপনি একটু লটারির ব্যাপারে এক্সপিরিয়েন্সটা কেমন হয় এটা একটু আমাদেরকে বলবেন। আর একটা বিষয় হচ্ছে আপনি একটা সাজেশন দিবেন, সেটা হচ্ছে এটার বিকল্প কি হতে পারে। আচ্ছা, আমি আগের প্রসঙ্গে নিয়ে একটা কথা বলি, ডক্টর মাহবুব ভাইয়ের একটা প্রসঙ্গ নিয়ে উনি একটা কথা বলেছেন যে বর্তমানে সংসদে যে সরকারি দল এবং বিরোধী দল চিন্তা চেতনার দিক থেকে কিন্তু তারা অনেকটাই কাছাকাছি, জাতীয়তাবাদী, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। এবং আমাদের দেশের অনেক মানুষ, এই যে ভাইয়ের বাচ্চা যদি ইংলিশ মিডিয়ামে পড়ার পাশাপাশি ইউজ করে থাকে, তার মানে এটার মধ্যে দিয়ে তো একটা আমাদের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ হয়। কাজে আমি যেটাকে বলছিলাম যে একটু চ্যালেঞ্জিং হবে, তবে যদি লেগে থাকে, ধারাবাহিকতা থাকে, তাহলে এটা সম্ভব হতে পারে। আচ্ছা, ভর্তির ক্ষেত্রে ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে, আমার ব্যক্তিগত যেটা অভিজ্ঞতা, ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে
আমাদের তো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অভাব নাই। আমি এই শহীদ আরবার গার্লস কলেজের কথাই বলি, এখানে আমি প্রিন্সিপাল ছিলাম। এই ক্যান্টনমেন্টের আশপাশে অনেকগুলো হাই স্কুল আছে, অনেকগুলো ক্যান্টনমেন্ট বোর্ডের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং ভালো ভালো প্রতিষ্ঠানই আছে বলা চলে। সেখানেও 100% এই পাস করতো। তারপরেও ওই যে এই প্রতিষ্ঠানের নাম বেশি, এখানেই সকলের বাচ্চাকে ভর্তি করাবে। আমাদের হয়তো সিট থাকতো 250 বা 300, এই 1500 থেকে 2000 অ্যাপ্লিকেশন আসতো। এই ছোট ছোট বাচ্চা নার্সারি ক্লাসে 4+, এই বাচ্চারা ওদের বয়স এবং হেলথ কন্ডিশন, আইসাইট সব কিছু ঠিক পাওয়ার পরেও দেখা যায় যে তার যে লেভেল, আইকিউ লেভেল সবাই ভালো, প্রত্যেকটা বাচ্চা কম বেশি ভালো। হয়তো 10% বাদ যেত, কারো বয়স বেশি, কেউ হয়তো একটু মেন্টালিভাবে তার এজ অনুযায়ী ডেভেলপ হয় নাই, এগুলো হয়তো 10% বাদ যেত, বাকিগুলা সবাই কোয়ালিফাই করতো। এখন এখান থেকে হয়তো দেখা গেলো যে 1000 টিকলো, 500ই টিকলো, সেখান থেকে 300 কীভাবে বাছাই করা যাবে, এটা একটা চ্যালেঞ্জ ছিল। যে এই সমস্যার কারণে সম্ভবত লটারি সিস্টেমে গিয়েছিল। কিন্তু লটারি তো আমার মনে হয় না এখানে মেধার জাজমেন্ট হয়। এটার বিকল্প কি হতে পারে? বিকল্প কি চিন্তা করবে, আমি ঠিক পরামর্শ দিতে গেলে আমি যদি বলি যে বাছাই করতে হবে, তখন ওই যে যারা বাছাই কমিটি তাদের ইচ্ছা মতো বাছাই করবে। মানে একেবারে যে মেধার ভিত্তিতে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে তারা পারতেছে, ওই বাচ্চাদেরকে আমরা জিজ্ঞেস করি কয়টা আঙ্গুল আছে, কথার কথা প্লে গ্রুপে যেটা ভর্তি হয়, হ্যাঁ প্লে গ্রুপে যারা ভর্তি হয় সেখানে বলতে পারছে 2টো আঙ্গুল, তার বাবার নাম ঠিক মতো বলতে পারতেছে, মার নাম ঠিক মতো বলতে পারতেছে, তাকে বিভিন্নভাবে টেস্ট করে চকলেট দিল, তো ও জানে যে তার বাসায় আর একটা ভাই আছে বা বোন আছে, ছোট বড় ভাই আছে, একটা চকলেট নিল, তুমি আরেকটা নিবে না ভাইয়ের জন্য। এটার মধ্যে দিয়েও তার একটা সাইকোলজিও টেস্ট করে। অনেক বাচ্চা আছে নিতে চায় না, অনেক বাচ্চা আছে শুরুতেই নেয়, তুমি 2টা নিলে কেন, ভাইয়ের জন্য একটা নিছি। এই বিভিন্নভাবে যে টেস্টগুলো এরা করে সাধারণত, যারা ম্যাডামরা এগুলো করে। তো এইভাবে যখন করবে প্রত্যেকটা বাচ্চাই দেখা যাবে যে মোটামুটি সমমানের, তাদেরকে বাছাই করবে কিভাবে। কাজী মাহবুবুর রহমান, সাজেশনটা কি হতে পারে? ওইটাতে একটা আমাদের প্রবলেম ছিল কি, আমি একটু দ্বিমত হয়তো ওনার বললে মনে পড়ে যাবে। সেটা প্রধান কারণ ছিল যে আমরা সিরিয়াসলি এফেক্টেড ছিলাম, যে যেটা উনি বললেন যে এত স্কিল বাচ্চা, মানে এত নলেজেবল বাচ্চা চলে আসছে আমাদের কাছে। মানে কারণ সব বাবা মারা খুব মানে এত গ্রুমিং করছেন বাচ্চাদেরকে, যে বাচ্চারা আর ক্লাস প্লেতে ভর্তি হওয়ার মতো না, ক্লাস 5 ভর্তি হওয়ার মতো অবস্থা চলে আসছে কথা শেখার পর মানে এবং এত স্টুডেন্ট দাও, এবং এটা একটা ফান্ডিং এর ব্যবস্থা হয়ে গেল, যে যাদের টাকা পয়সা বেশি আছে তারা 3-4টা টিচার রাখছে, পড়াচ্ছে 2-3 বছর ধরে, বাচ্চাদের বয়স কমিয়ে দিচ্ছে, মানে জন্ম বার্থ সার্টিফিকেটে। এভাবে দেখা যাচ্ছে ভালো স্কুলগুলোতে তারাই ভর্তি হচ্ছে যারা ইনভেস্ট করতে পারছে, বাকিটা পারছে না। তো এই কারণে আমরা একটা পর্যায়ে আসলাম, যেহেতু এত টাকা পয়সার একটা কম্পিটিশন শুরু হয়েছে, সো আমরা যদি লটারি করে দিই তাহলে হয়তো অভিভাবকরা আর এদিকে ঝুঁকবে না, তারা হয়তো কিন্তু দেখা গেলো পরবর্তীতে লটারিতেও আমরা শুরু করে দিলাম নানান ধরনের কারচুপি। তো লটারিও কিন্তু হচ্ছিল না, লটারি কিন্তু কারচুপি হচ্ছিল। তো এই সব কিছু মিলে আমরা কোনো সিস্টেমটাকে দাঁড় করাতে পারি নাই। আরেকটা বিষয় হলো যে এখন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ট্রেন্ড ডিফারেন্ট, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু গ্রামের। আমাদের সময় বেশিরভাগ স্টুডেন্ট, আমরা যখন আমার ক্লাসে অন্তত আমার মনে হচ্ছে যে 10-12 জন বা 15 জন ভিকারুন নিসা ছাত্রী বা এরকম ক্যাডেট কলেজের ছাত্র অনেক, এরকম আমরা দেখতাম যে আমরা অল্প কিছু লোক গ্রাম থেকে আসতাম, কিন্তু ম্যাক্সিমামই ছিল নটরডেম, ভালো ভালো ইনস্টিটিউট, আমরা তাদের সাথে কম্পিটিশন করতাম। আর এখন হলো এটা কি হয়েছে, ওনারা সবাই বিদেশে চলে গেলেন নাকি ওনারা সবাই নর্থ সাউথে চলে গেলেন, মানে ব্র্যাকে চলে গেলেন নাকি কোথায় গেলেন, মানে এরা কিন্তু ওই কম্পিটিটিভ পরীক্ষাটা দিতে দিচ্ছে না। কারণ আমরা একটা বড় প্রবলেম করে ফেলেছি, সেটা হলো প্রাইভেট ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা এবং পড়াশোনা দুইটা খুবই সহজ। তারা হয়তো একটা ট্রেনিং দিয়ে ছাত্রটাকে তৈরি করে, স্টুডেন্ট তৈরি করে এবং বিদেশে যায় হয়তো IELTS TOEFL দিয়ে, ওটার জন্য এত লেখাপড়া করাও লাগে না। মানে ওই 4 বছর যে পরিশ্রম, অনেকে মনে করে নর্থ সাউথ থেকে এত ছাত্র বিদেশে গিয়েছে, ব্র্যাক থেকে এত ছাত্র গিয়েছে, এগুলো কোনো আসলে আউটকাম না। এটা হলো তার ওই ছাত্রটার 2 মাসের 3 মাসের পড়াশোনা, মানে তার বিদেশে যাওয়াটা। আপনি তাকে বেসিক এডুকেশনটা দিতে পেরেছে কিনা, সে যদি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে সেটা সে পেয়েছে কিনা, সেটার ব্যাপার। আমার কাছে মনে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ওনারা হয়তো মাইন্ড করবেন, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে লেখাপড়া অত্যন্ত সহজ। পাবলিক ইউনিভার্সিটি টিচাররা স্টুডেন্টদেরকে যেভাবে নেগলেক্ট বলছে ইন দ্য সেন্স, তাকে তো কাছে আসতে দিচ্ছে না এবং তাকে মানে বারবার চেষ্টা করছে সে নিজে তৈরি হোক,
পাবলিক ইউনিভার্সিটি টিচারদের চেষ্টাটা হলো ছাত্র নিজে তৈরি হোক, আর প্রাইভেট ইউনিভার্সিটি টিচারদের হলো তাকে সে তৈরি করে। তো এই যে নিজে তৈরি হওয়া এবং তৈরি করে দেওয়া, এই দুইয়ের মধ্যে আকাশ পাতার ব্যবধান। তো একটা পর্যায়ে দেখা যাচ্ছে কি সে আইএলটিএস করে টুফেল করে চলে যাচ্ছে দেশের বাইরে, আর আমার ছাত্রটা অনেক কম্পিটিটিভ, হ্যাঁ, কিন্তু সে যেতে পারছে না, কারণ তার আর্থিক ব্যাপার আছে, তার অন্যান্য কারণ, সে তো তার ব্যাকগ্রাউন্ড এটাকে সাপোর্ট করে না। সো নানান কারণে আপনাকে এই ধরনের ইন্টিগ্রেটেড ব্যবস্থা নিয়ে যখন আপনি কথা বলবেন, আমি সেটাতে একটু আসছি, 1 মিনিট সময় দেন আমাকে, যে এটার আলোচনা একদমই জিরো ক্লাস থেকে শুরু করে আমাকে করতে হবে একদম টপ ক্লাস পর্যন্ত। এবং আরেকটা ব্যাপার হলো শুধুমাত্র মাদ্রাসা এডুকেশন, ইংলিশ এডুকেশন অথবা বাংলা আলোচনা নয়, প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিগুলো এবং আমাদের আদার্স যে ইনফর্মাল এডুকেশন সিস্টেম, বিরাট এডুকেশন সিস্টেম চালু হয়েছে, এই সামগ্রিক জায়গা থেকে আলাপ করতে গেলে সেটাকে আমরা একটা স্থিতি অবস্থায় আনতে পারবো, কিন্তু এটার জন্য সময় দরকার। অন্তত আমি মনে করি না এই সরকারের উচিত হঠাৎ করে কোনো কিছু তৈরি করে ফেলা, এবং এটা আলোচনা শুরু করা দরকার। একটা কম্পিটেন্ট কমিটি দরকার, কম্পিটেন্ট। আর মন্ত্রী মহোদয় হয়তো সুপারভিশন করবেন, কিন্তু একটা কম্পিটেন্ট কমিটি যদি পেছন থেকে এটাকে কাজ করে, কম্পিটেন্ট কমিটি, এবং খুব বড় কমিটিও না বা ছোট কমিটিও না, কম্পিটেন্ট কমিটি যদি কাজ করে এবং যাদের মধ্যে এক ধরনের ইচ্ছা আছে এটাকে, হ্যাঁ, একটা স্থায়ী কমিটি থাকতে পারে, যে এটা লম্বা সময় ধরে তারা দেখবেন। এটা এডুকেশনের ক্ষেত্রে খুব জরুরি। আমরা সব ক্ষেত্রে স্থায়ী কমিটি করেছি, অনেক ক্ষেত্রে আমাদের সবগুলোই তো কমিশন আছে, কিন্তু এডুকেশনে কোনো কমিশন নাই, কেউ করে না কিন্তু কমিশন। হ্যাঁ, গত সরকারও করে না, এড়িয়ে গিয়েছে, অথবা ওনারা চান নাই। তো এই একটা স্থায়ী কমিশন যদি হয়, যে এই কমিশনটা সরকারকে ক্ষণে ক্ষণে আপডেট করবে। কিন্তু বড় ব্যাপার হলো যে একটা বড় ঘাটতি আছে এখানে, আমি আপনাকে বলি, আমাদের সকলকে আমি দেখেছি অনেকের সাথে, আগে তো আমরা কাজ করার সুযোগ পাইনি, গত 15 বছর, এই গত 2 বছর যাবৎ কিছু কাজ করছি, কাজ করতে গিয়ে মনে হলো অত্যন্ত সৎ লোক, যোগ্য লোক, কোয়ালিফাইড লোক কাজে সময় দেয় না। আচ্ছা, কাজের সময় যদি না দেন, আপনি যদি না বসেন, আপনি যদি সময়টা না দেন, তাহলে এখান থেকে কি বের হবে? 5 জন কমিটির মেম্বার, 3 জন আসছে না, 2 জন আসছে, একজনে কাজ করছে। কি করেন মানে ওই যে অন্যান্য যে কাজকর্ম সেগুলো করেন কি করে ওনারা আমরা জানি না। অনেকেই দেখছে যে আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে, কাজটাতে এফোর্ট দিতে হবে, তো আপনাকে তো এটা তো একটা আসলে চ্যালেঞ্জিং কাজ, প্রতিটা কাজে চ্যালেঞ্জিং, প্রতিটা কমিটি চ্যালেঞ্জিং, কারণ নতুন করে জিনিসটা আসছে, সময় দিতে হবে আপনাকে। তো কাজে এফোর্ট দেওয়া দরকার। একটা হলো কাজে অনেক ক্ষেত্রে যে সিন্ডিকেশন হয়, কাজে সিন্ডিকেশন হয়, এইগুলো বিস্তারিত অনেক আলাপ করা লাগবে। এগুলো মানে আসলে কত রকমের ইনফর্মাল মেকানিজম যে রাষ্ট্রের, মানে আমরা শুধুমাত্র সরকারকে দায়ী করি, রাজনৈতিক দলগুলোকে দায়ী করি, প্রধানমন্ত্রীকে দায়ী করি, রাষ্ট্রপতিকে দায়ী করি, মন্ত্রীদের, কিন্তু সাধারণ সমাজে যে কি পরিমাণ দায়ী ব্যক্তি আছে সেটা কাজ করতে গেলে শুধু বোঝা যায়। আসলে কাজের হ্যাম্পারটা হয় না মন্ত্রীর থেকে, আসলে কাজের হ্যাম্পারটা হয় না প্রধানমন্ত্রী থেকে, কাজের হ্যাম্পার হয় আসলে আমরা যখন কমিটিতে বসি, আমরা যখন বিভিন্ন ছোট ছোট কমিটিতে আছি, আউটপুটটা আমরা দিই না ঠিক মতো। এই আউটপুট যদি না আসে সমাজ থেকে, আপনি কমিশন করতে পারবেন, 5 বছর ধরে কাজ করবে, দেখবেন এই যে দুর্নীতি দমন কমিশন, আমরা একসময় বলতাম দুর্নীতি দমন কমিশন হলে, স্বাধীন মানবাধিকার কমিশন হলে, এবং আপনার যে আমাদের যে পাবলিক সার্ভিস কমিশন, এইসব কমিশনগুলো আমরা করে ফেললে আমরা সব ভালো কিছু করে ফেলবো। কত বছর দিয়ে এগুলো করছি, কিছুই কিন্তু আসতেছে না। প্রফেসর মাহবুবুর রহমান, আপনাকে ধন্যবাদ। বেশ বিস্তারিত আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। যেতে চাই এস.এম. জাহাঙ্গীর হোসেনের কাছে। একটা বিষয়, আজকের একটা ঘটনা, সেটা হচ্ছে আমরা সংবিধান সংস্কার ইস্যুতে যাব, তবে তার আগে এটা একটু বলে নিই। সেটা হচ্ছে ভিজিএফ কার্ডের বরাদ্দের 30% এমপি সাহেবকে দেয়া নিয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মাদাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামানের মুঠোফোনের একটি কথোপকথনের অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিজিএফ কার্ডের যে টাকা আসবে সেখান থেকে 30% এমপি সাহেবকে দিতে হবে, এবং যিনি এই কথাটা বলছেন তিনি আবার এই নির্বাচনে ওইখানকার যিনি এমপি রকুনুদ্দিন, তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ছিলেন। এখন যার সঙ্গে এই কথোপকথন হয়েছে তাকে, সেই ইউপি চেয়ারম্যানকে অ্যারেস্টও করা হয়েছে। এখন তার স্ত্রী দাবি করছেন ভিজিএফ কার্ডের এমপির 30% নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে মোবাইলের কথার জেরে তার হাজব্যান্ডকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সো এটা আসলে বিষয় না, আপনার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে নতুন সংসদ সদস্যরা কি এখনই পার্সেন্টেজের ক্ষেত্র তৈরি করছে, নাকি আলাদা আলাদা এগুলো সব? আপনি যে কথাটা বললেন আমি আপনার কাছে শুনলাম। এখন দেখেন একটা ব্যাপার হলো কি, আমরা তো সংসদ সদস্য হই, চেয়ারম্যান হই, মেম্বার হই, যাই হই, আমাদের প্রতিটা মানুষের একটা নীতি নৈতিকতা থাকে। তা এখন আমি যেটা শুনতেছি, একটা বিজিএফ কার্ডে যদি 30% হয়, একটা বিজিএফ কার্ডে কতটুকু, কী পরিমাণ অনুদান পায় মানুষ বিজিএফ কার্ডে, কতটুকু, সেটা পরিমাণ কি? ধরেন 1000 টাকা বা 2000 টাকা। তো 1000 টাকা বা 2000 টাকার পার্সেন্টেজ যদি 30% হয়, কত টাকা হয়? তো এই পার্সেন্টেজের জন্য যদি, আমি জানি না, আমি কথাটা শুনি নেই যেহেতু, আমি সেই জন্য বলছি, এই পার্সেন্টেজের জন্য একজন এমপি জনগণের ভোটে হয়েছে একজন। এটা কিন্তু একটা কার্ডের কথা বলা হয়নি, ওই এলাকার সমস্ত যা যাবে সেগুলো যদি আমি একটা কার্ডের উদাহরণ দিচ্ছি, ধরেন যে যে এমপি হয়েছেন যিনি, তো তিনি যদি এই বিজিএফ কার্ড নিয়ে চিন্তা করে,
বা আরও কিছু এই ধরনের যেগুলো দরিদ্রদের জন্য আসে সেগুলো নিয়ে চিন্তা করে, তাহলে কোন মানসিকতাতে সে হয়েছে সেটা বিবেচনা রাখতে হবে, দেখতে হবে। আমি বলতেছি না কে সাধু কে চোর, আমাদের 300 এমপি আছে, সে 300 এমপিকে দু একজনের জন্য একই সুতায় গাঁথাটা ঠিক হবে না। চারিত্রিক কারণে হোক, পারিবারিক কারণে হোক, শিক্ষা দীক্ষার কারণে হোক, কোনো ব্যক্তির চরিত্র নিয়ে সে নিজেই দায়ী, এটা কিন্তু দল বা এই এলাকার জনগণ দায়ী থাকবে না। এখন ধরেন কোনো কারণে একটা জায়গায় সে দলীয় নমিনেশন পেয়েছে, এমপি হয়েছে, তার অতীত বর্তমান ভবিষ্যৎ কী সে নিজেটা নিজে নির্ধারণ করবে। এরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে স্বাভাবিক কারণে সেটা জনগণের কাছ থেকে যেমন সে শাস্তি পাবে, দলের কাছেও শাস্তি পাবে। এবং এই যে আজকে আমরা যে আলোচনাটা করছি সেই আলোচনাটা জাতি দেখছে, তাই স্বাভাবিক কারণে আমার মনে হয় যে এখানে অন্য কোনো কিছু থাকতে পারে যেটা আমি আপনি হয়তো জানি না, বা হয়তো এটা পরবর্তীতে তদন্ত করলে বোঝা যাবে যেখানে। আপনি একটা বিষয়ে এশিওর করবেন কিনা, আপনি নিজে এবং আপনার দলের অন্য যারা সংসদ সদস্য আছেন তারা এই বিষয়তে এরকম স্ট্রিক্ট কিনা? অবশ্যই একটা দলের, আমি বললাম তো প্রথমে আমি যে কথাটা বলছি যে আর এইরকম ঘটনা যে ঘটে থাকে বা কেউ যে ঘটে থাকে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, পানিশমেন্ট পাবে সে। কারণ কি দেখেন, অনেক চড়াই উতরে পার হয়ে কিন্তু আমরা এই 24-এর আমরা পার করেছি। এখানে অনেক লোকের অনেক রকম ত্যাগ আছে। যারা এমপি হয়েছে আমার নামে ধরেন, আমার 329টা মামলা, আমি 2টা মামলা, একটা 7 বছর সাজা, একটা 2.5 বছর সাজা। আমাকে পার্টি নমিনেশন দিয়েছে, এলাকার জনগণ ভোট দিয়েছে, তা আমার ত্যাগের তো শেষ নাই। এরকম আমি মনে করি বিএনপি, জামাত বা এনসিপি যারাই হোক সবারই ত্যাগ আছে। সেই ত্যাগের পরে এই পরিবর্তনের পরে যারা এই ধরনের রাজনীতি করবে তারা জনগণ তাদেরকে ক্ষমা করবে না, এবং তার যে দল সে যে দলেরই হোক তারাও আমার মনে হয় সেটা ক্ষমা করবে। জাহাঙ্গীর হোসেন, আমরা একটু সংবিধান সংস্কার পরিষদের আজ যেটি ছিল 30 দিনের মধ্যে অধিবেশন আহ্বান করতে হবে, আজ সেই সময়টা শেষ হয়েছে, অধিবেশন আহ্বান করা হয়নি। সেই জায়গা থেকে যদি আপনার কাছে জানতে চাই, বিরোধী দল অভিযোগ করেছে সরকার গণভোটের ম্যান্ডেট থেকে সরে যাচ্ছে, আপনি কিভাবে এই অভিযোগকে ডিফাইন করবেন? না, এখানে অ্যাকচুয়ালি আপনারা দেখেন, আমরা যে 17 ফেব্রুয়ারি আমরা যখন ওত নিই, তো সেখানে আমাদের 2টা কাগজ দেওয়া হয়েছিল। তো সেদিনে কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আমরা যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব স্পেসিফিক সেটা বলেছে যে যেহেতু আমরা সংস্কার কমিশন আমরা যেটা করেছি, যেটার জন্য ওত নেওয়া 2টা কাগজ দেওয়া হয়েছিল, সেটা আমাদেরকে একটা হলো সংস্কার কমিশনের জন্য, আরেকটা হলো আমাদের এমপির জন্য। তখন আমরা সেখানে বললো আমাদের যে এই সংস্কার কমিশন এটা তো সংবিধানের কোনো পার্ট না, এটা আমরা সংসদে আলোচনা করে আমরা সংবিধান অন্তর্ভুক্তি করে তারপরে আমরা এটাতে ওত নিব, বা আমরা যেটা করার দরকার। আমরা কিন্তু একবারও বলি না, এবং আজকেও কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন, সালাউদ্দিন ভাই বলেছেন যে আমরা এই সংস্কার কমিশনের যা আছে আমরা অক্ষরে পালন করব। কিন্তু তার মানে এই না যে আমাদের আজকেই করতে হবে, কালকেই করতে হবে, আমরা সেটা করব। তা আমরা তো বলিনি একবারও যেটা আমরা করব না। জি, আপনার উত্তরটা পেয়েছি। কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, একটু সময় কম আমাদের, আমরা শিক্ষা নিয়ে বেশি আলোচনা করে ফেলেছি। আপনারা অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছেন বলে অভিযোগ করেছে আজ সরকারি দল, এর বিপরীতে আপনাদের মন্তব্য কী হবে? এখন এটা তো ব্যাখ্যার প্রশ্ন আর কি। আমরা তো মনে করি যেহেতু এখানে যদি আইনের কথা আমরা বলি, সংবিধানের কথা বলি, যে রাষ্ট্রপতির যে আদেশটা ছিল জুলাই সংস্কার বাস্তবায়ন অধ্যাদেশ বা আদেশ নভেম্বর মাসে যেটা জারি করা হয়েছিল, সংবিধানের ব্যাখ্যা অনুযায়ী 152 অনুচ্ছেদের ব্যাখ্যা অনুযায়ী আদেশ অধ্যাদেশ সবগুলোই আইনের মর্যাদা লাভ করে। তো সেই হিসাবে আমরা তো নির্বাচন করেছি ওই অধ্যাদেশের ওই আদেশ অনুযায়ী, আমরা ভোটও 2টা দিয়েছি। তো হ্যাঁ, কেউ হা দিয়েছে, কেউ না দিয়েছে, অবশ্যই কিছু না ভোট পড়েছে, এবং শপথ হবে 2 অবস্থানেরই, সেটাই আমরা ধরে নিয়েছিলাম। আমরা তো পূর্বের ধারাবাহিকতা অনুসারেই আমরা শপথ নিয়েছি, কিন্তু আমাদের মনে হয় না যে আমরা অসাংবিধানিকভাবে কিছু করছেন। আচ্ছা জি, আমরা প্রফেসর মাহবুর রহমান স্যারের কাছে আসতে চাই। সংবিধান সংস্কার নিয়ে এখন যে টানাপোড়েন, এটি কি মূলত আইনি সংকট নাকি এটি রাজনৈতিক কৌশলের অংশ, কি মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আসলে এটা আইনি সংকট না, আমার কাছে, আমি প্রথম থেকে বলে আসছিলাম, সেটা হলো গত সরকারের একটা বড় ভ্রান্তি ছিল যে মানে সব কিছুর মধ্যেই আইনি প্রক্রিয়ায় সমাধান করার একটা ব্যবস্থা। আমরা বারবার বলেছিলাম, আমি বারবার বলার চেষ্টা করেছিলাম যে
রাজনীতিটা করতে হবে। এখনও কিন্তু এই বিএনপি সরকারকে বলি, এবং আমি গত সংসদের শেষের অংশের প্রেক্ষাপটে বলছি যে রাজনীতিটা করা শিখতে হবে। কিন্তু বাংলাদেশকে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে চান, আমরা এখানে কিন্তু সব কিছু আইনি, সব কিছু ইমোশন এই জায়গা থেকে কাজ করলে হবে না, রাজনীতিটা করতে হবে। তো এখানে যে রাজনীতিটার অভাব ছিল সেটা হলো, আমি আপনাকে 2-3টা ঘটনা খুব সংক্ষিপ্ত করে বলে যাব। সেটা হলো, দেখেন আপনি সংস্কার কমিশনগুলো যখন ঐক্যমত্য কমিশনে রিপ্লেস হলো, তখন কিন্তু আমরা টালি চিহ্ন দিচ্ছিলাম, টিক চিহ্ন দিচ্ছিলাম। 30টা 31টা 32টা 38টা 39টা দলের মধ্যে কারা কত, এই যে আপনি প্রত্যেকটা দলের ওয়েট কিন্তু এক না। কিন্তু আপনি প্রথম থেকে কিন্তু ঐক্যমত্য কমিশন ঐক্যমত্যের নামে যে কাজটা করলো সেটা অনৈক্যতিকে দিল। কারণ আপনি যখন ভোট নিচ্ছেন বিএনপির, তখন তাকেও এক ভোট দিচ্ছেন। আপনি যখন ভোট নিচ্ছেন, আমি আরেকটা দলের নাম বললাম না, ধরেন আপনি 39তম দলটা 38তম, তারও ভোট কিন্তু এক। তাহলে আপনি কোনো একটা রাজনৈতিক প্রসেসের কারণে দুই পক্ষ হয়তো কোনো জায়গায় এক হচ্ছে, দ্বিমত করছে, কিন্তু আসলে ওন করছে না। এই জায়গাটাতে বারবার বলছিলাম যে গত ঐক্যমত্য কমিশন আপনারা একটা প্রসেসে আসেন, ঐক্যমত্য কমিশনের পদ্ধতিগত ভুল আছে, এটা বলেছি 1.5 বছর আগে যখন তারা তৈরি হয়েছে, এবং এটা কিন্তু আজকে ফল হচ্ছে। দ্বিতীয়ত হলো, আপনি জুলাই সনদ যে স্বাক্ষর করলেন ঢাকঢোল পিটিয়ে মানিক মেবিনিউতে, সেই জুলাই সনদ যা স্বাক্ষর যেভাবে করলেন, যে যা যা লেখা ছিল যেভাবে স্বাক্ষর করলেন, আপনি যখন হানা ভোটে প্লেস করলেন, তখন কিন্তু আপনি একই জিনিস প্লেস করলেন না। কেন আপনি এটা করলেন? আপনি তাহলে জুলাই সনদ স্বাক্ষর করলেন কেন? আপনি যখন জুলাই সনদটা হানা ভোটে দিচ্ছেন, তখন আপনি ঐক্যমত্য কমিশনের সুপারিশটা দিচ্ছেন। তাহলে ঐক্যমত্য কমিশনের সুপারিশ যে ছায় ওনার ভোটে, আর জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে মানিক মিয়াতে রাজনৈতিক দলের ঐক্যমত্যে। অথচ আমি এখন আবার পরে দেখলাম আজকে যে এই জুলাই সনদের সনদ বাস্তবায়ন আদের যেটা 3টা ডকুমেন্ট, কিন্তু ঐক্যমত্য কমিশনের রিপোর্ট, জুলাই সনদ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। এই বাস্তবায়ন আদেশে দেখলাম লেখা আছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে। অথচ কিন্তু এনসিপিও কিন্তু স্বাক্ষর করেছে রেফারেন্ডামের পরে, শপথের আগে, হ্যাঁ রেফারেন্ডামের পরে। তাহলে আপনি ঐক্যমত্য কিন্তু সেখানে নাই। তো এই যে পুরো প্রক্রিয়ার মধ্যে যে কিছু চ্যালেঞ্জ ছিল, আমি ঘাপলা বলছি না এখনো, কিছু চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম না করে একটা হানা ভোট দিয়ে দেওয়া হয়েছে। এই জায়গায় আপনাকে একটা ইতিহাস আনি, এটা তো ওনাদের জানার কথা, আলী রিয়াজ স্যারের, আমার সাথে ওনার কিছু কন্ট্যাক্টও ছিল, একটা জানার কথা। আমি বারবারও এই কথাটা সব জায়গায় এবং এইগুলো রেকর্ডগুলো ওনাকে পাঠিয়েছি, অনেক সময় হয়তো দেখেছেন বা দেখেন নাই। তো সেটা হলো যে আমরা কিন্তু একই রকম সংশোধনী করেছি 91 সালে, আমাদের কাছে কিন্তু একটা অনুপস্থিত না। 91 সালে কিন্তু আমরা সংসদ আলাপ আলোচনা, তারপরে আমরা রেফারেন্ডামে গিয়েছি। একটা প্রশ্ন ছিল যে সংসদ যে বিষয়ে একমত হয়েছে, আপনি হ্যাঁ না বলুন। এইবার আপনি কি করলেন? আপনি 4টা প্রশ্ন আনলেন। অনেকে যে বলছে আজকে যে 4টা প্রশ্ন মেমোরিয়াইজ করতে হবে, এটা খুবই খারাপ কথা না। আমি নিজেও অন্তত 100 ইন্টারভিউ দিয়েছি, কিন্তু এখনও যদি আমাকে জিজ্ঞাসা করেন 4টা প্রশ্ন কিন্তু হুবহু আমি বলতে পারবো না, হয়তো কন্টেন্ট কিছু বলতে পারবো। এবং 4টা প্রশ্নে আমি নিজেও উচ্চকক্ষ, আনুপাতিক নির্বাচন, এই সকল বিষয়ে কিন্তু আমি একমত, অনেক কিছুতেই দ্বিমত আছে আমার। তো এখন আপনি দেখেন ওখানে আমি একটা অধ্যাদেশের একটা ক্ষেত্রে আপনি বলি যে কিভাবে উচ্চকক্ষ তৈরি হবে। উচ্চকক্ষ তৈরি হবে কিভাবে? সেখানে আপনার বলা আছে যে আনুপাতিক ভোটের ভিত্তিতে। অথচ আপনার মূল স্টেক হোল্ডার এখন যে হয়ে গেছে নির্বাচনের পরে বিএনপি, যেহেতু সরকারে আছে, সে কিন্তু এটাতে নাই, সে কিন্তু আছে আসনের ভিত্তিতে আছে। তো আপনি এই যে মতপার্থক্যগুলো, এগুলো রাজনৈতিক, এই রাজনৈতিক সমস্যার সমাধান না করে আইনিভাবে এটাকে উপস্থাপন করলেন এবং আইনি একটা বার্ডেন জাতির উপর স্থাপন করে গেলেন। এখন আলোচনা ছাড়া আর কোনো পথ নেই। আমি মনে করি এগুলো আবার সরকারের উচিত একটু উদ্যোগ নেওয়া এবং আলাপ আলোচনার মাধ্যমে শেষ করা, কারণ এর সমাধান করতে হবে। জি ধন্যবাদ আপনাকে, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন এবং SM জাহাঙ্গীর হোসেন, আপনাদের 3জনকে আজকের রাজনীতির আয়োজনে আমাদের স্টুডিওতে এসে মূল্যবান যে আপনাদের রাজনীতির আয়োজন আজ এ পর্যন্তই। আমরা ফিরবো আগামী পর্বে, ততক্ষণ থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।